শ্রী শ্রী গুরাবৈ নমঃ। আজকে বিশেষ দুটো টপিক নিয়ে আলোচনা করব। দেখুন, যে কারণে কাঁচি নিয়ে বসেছি অত্যন্ত সিরিয়াস টপিক দুটোই, তাই দয়া করে স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। যদি স্কিপ করেন গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বঞ্চিত হবেন। সময় নষ্ট না করে টপিকে চলে আসি। অনেকেই আমার থেকে জানতে চান, আমাকে জিজ্ঞাসা করেন যে ম্যানুয়াল হরোস্কোপ আর কম্পিউটারাইজড বেসড হরোস্কোপ মানে সফটওয়্যার বেসড হরোস্কোপ দুটোর মধ্যে কোনটা বেশি প্রাসঙ্গিক, কোনটা পারফেক্টলি ওকে, কোনটা অথেন্টিক বেশি। তো দেখুন, এর তিনটের উত্তর আছে। কি কি? নাম্বার ওয়ান, সেটা হলো একটা সময় একটা যুগে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যেতাম গরুর গাড়িতে চেপে। এখনো কি আমরা গরুর গাড়িতে চেপে যাই? এখন আমরা ইন্ডিয়ান রেলওয়েজে কোনো জায়গায় ঘুরতে গেলে ইন্ডিয়ান রেলওয়েজ খুলে দেখি বন্দে ভারত সেখানে যাচ্ছে কিনা, কটার সময় যাচ্ছে ডেস্টিনেশনে। বন্দে ভারত, দ্য সুপার ফাস্ট ট্রেন। কেন না, আমাদের কাছে এখন সময়ের মূল্য অপরিসীম। এক মুহূর্ত সময় নষ্ট করার সময় আমাদের হাতে নেই, যে কারণে আমরা বন্দে ভারতে যাচ্ছি। আমরা কি এখন কি গরুর গাড়িতে যাচ্ছি? তো সেম অ্যাজ আমি নিজেও যখন জ্যোতিষশাস্ত্র শিখেছিলাম 1987-88 সালে আমার শিক্ষাগুরুর থেকে, তিনি আমাকে ম্যানুয়ালি শিখিয়েছিলেন। কোথায় তখন সফটওয়্যার। কিন্তু বর্তমান যুগে এত ফাস্ট সবকিছু যে এখন আর ওই ম্যানুয়াল হরোস্কোপ বানিয়ে সেইভাবে এগোনো সম্ভব নয়। তাহলে কোনো জ্যোতিষীর সংসার চলবে না, সম্ভব নয়। কেননা একটা ম্যানুয়াল হরোস্কোপ বানাতে, সঠিকভাবে যদি বানানো যায়, প্রতিদিন একটা জ্যোতিষীর 8 থেকে 10 ঘন্টা ব্যয় করতে হবে একটা হরোস্কোপের জন্য, এবং সেটা কমপ্লিট হতে অ্যাটলিস্ট 12 থেকে 15 দিন লাগবে। অ্যাটলিস্ট 12 থেকে 15 দিন। আপনি কত দক্ষিণা প্রোভাইড করবেন সেই জ্যোতিষীকে, যে সমস্ত কাজ ফেলে দিয়ে আপনার হরোস্কোপ ম্যানুয়ালি 12 থেকে 15 দিন প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা ব্যয় করে তিনি বানাবেন? ইজ ইট পসিবল? ইজ ইট জাস্টিফাইড? আপনিই বলুন। তার কাছে কাজের পাহাড় পড়ে গেছে, আপনি দাবি করছেন ম্যানুয়ালি বানান। আরে বাবা, ব্যাপারটা বুঝতে হবে। তাহলে আপনি আজকে গরুর গাড়িতে যান এক জায়গা থেকে আরেক জায়গা, কেন আপনি বন্দে ভারতের টিকিট কাটছেন? কেন আপনি ফ্লাইটের টিকিট কাটছেন? নাম্বার টু, কি হয়, এই যে বললাম প্রেসার, কাজের প্রেসার জমা পড়ে যাচ্ছে, কাজের পাহাড় হয়ে যাচ্ছে আপনারটা ম্যানুয়ালি বানাতে গিয়ে। ফলে কি হচ্ছে, সেই জ্যোতিষী, এটা তার দোষ নয়, কিন্তু দোষটা সময়ের আর দোষটা আপনার চাহিদার। আপনি ভাবছেন যে তাকে আপনি 5,000 10,000 দিয়ে কিনে নিলেন, ম্যানুয়ালি বানাতে হবে আমারটা। কি হচ্ছে এবার? ক্ষতিটা কিন্তু আলটিমেট আপনার হচ্ছে। কি ক্ষতি হচ্ছে? আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট এসছেন যে দাদা দেখুন, ওই জ্যোতিষী, কোন একজন বিখ্যাত জ্যোতিষীর, স্বনামধন্য জ্যোতিষীর, পণ্ডিত জ্যোতিষীর নাম করে বলেছেন, এই দেখুন উনি হরোস্কোপ বানিয়ে দিয়েছেন, উনি লিখেছেন এই সময় আমার দারুণ ভালো দশা কাটবে, এই সময় বিশ্বাস করুন আমার জীবনের চরমতম খারাপ সময় চলছে। তাহলে কি আমার এই জ্যোতিষশাস্ত্র মিথ্যে, নাকি উনি ভুল ক্যালকুলেশন করেছেন? আমি সফটওয়্যারে পুট করলাম সমস্ত ওনার বার্থ ডিটেলস, দেখি গন্ডগোলটা কোথায় হয়েছে। ওই জ্যোতিষীর ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেছে, একটা ছোট্ট ক্যালকুলেশনে গন্ডগোল। তার ফলে কি হয়েছে, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা সব তালগোল পাকিয়ে গেছে। উনার বর্তমানে রাহুর মহাদশা চলছে, আর সেই জ্যোতিষী বানিয়ে দিয়েছেন উনার এখন বৃহস্পতির মহাদশা। ওই যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেছে। তো বৃহস্পতির মহাদশায় তোমার এখন ভালো জিনিস হবে, হচ্ছে সব খারাপ জিনিস। তার কারণ কি? খারাপ জিনিস হওয়ার কারণ হলো যে উনার এখন রাহুর মহাদশা চলছে। বৃহস্পতির মহাদশা যতক্ষণ না আসছে ততক্ষণ তো তাকে এই খারাপ ফেজটা পার করতে হবে, কিছু করার নেই। কিন্তু ক্যালকুলেশনে গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোলটা আবার বলছি উনার কিন্তু নয়, ওই জ্যোতিষীর নয়। গন্ডগোলটা হলো সময়ের। তিনি ভাবছেন যে এটা বানানো শেষ করলে আমার হাতে আরো 25টা কাজ আছে, সেইগুলো বানালে আমি দক্ষিণা পাবো, সেই দিয়ে আমার সংসার চলবে। আর আপনি তাকে প্রেসার দিয়ে যাচ্ছেন না ম্যানুয়ালি বানাতে হবে, ম্যানুয়ালি বানান, আমার যা দক্ষিণা লাগে আমি দেবো। আরে ক্ষতিটা তো আলটিমেট মশাই আপনার হচ্ছে, আপনার তো ভুলভাল ক্যালকুলেশন এলো। এরকম অসংখ্য ক্লায়েন্ট আমার কাছে এসেছেন যাদের ক্যালকুলেশনে কিন্তু ভুলভাল।
তো সেই জন্য এই সফটওয়্যার বেসড হরোস্কোপ এখন কিন্তু চলছে। তবে হ্যাঁ, এখানে কিছু কন্ডিশনস আছে। কি কি সেখানে কন্ডিশনস হলো, ওই যে ফ্রি সফটওয়্যার ঘুরে বেড়াচ্ছে ইন্টারনেটে, আপনি আপনার বার্থ ডিটেলস দিয়ে দিলেন, বেরিয়ে এলো, জেনে রাখুন ওটা ইনকমপ্লিট। আরে ফ্রিতে কখনো পুরো কাজ হয়, সম্পূর্ণ কাজ হয়? আপনি ফ্রিতে কারোর কাজ করে দেবেন? তা কেন সফটওয়্যার করবে যে আপনি ফ্রিতে আপনাকে ডিটেলস দিয়ে দেবে? এটা কখনো হতে পারে? ওটা জাস্ট একটা আপনাকে একটা ঝলক, যাকে বলে একটা ঝলক দেখালো যে এই ব্যাস, দ্যাটস এনাফ। শুধু পেড সফটওয়্যারই হবে না, এবার পেড সফটওয়্যারটা কতটা উন্নত মানের সেটা জাজ করতে হবে, এবং সেই জাজটাও কিন্তু একজন প্রপার এক্সপেরিয়েন্সড অ্যাস্ট্রোলজারই করতে পারেন। আপনি পারবেন না সেটা করতে। যেমন আমি যখন সফটওয়্যার কিনবো, তার আগে টোটাল 12টা কোম্পানি আমাকে তাদের স্যাম্পল কপি পাঠিয়েছিল, মানে হরোস্কোপ বানিয়ে স্যাম্পল কপি। আমি জাজ করে দেখলাম যে 11টা গ্রহণযোগ্য নয়। মানে কোন একটা সূক্ষ্ম জায়গায় গিয়ে, সূক্ষ্মতম জায়গায় গিয়ে, সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্যালকুলেশনে একটু গোলমাল হয়ে যাচ্ছে এবং ডিটেলড পাওয়া যাচ্ছে না তাতে। যে কারণে আমি 12 নম্বর সফটওয়্যারটা আমি কিনলাম, এবং এই সফটওয়্যারটা বিশ্বাস করবেন না, সেই মুহূর্তে আমি যখন কিনেছিলাম 60,000 টাকা দাম নিয়েছিল, 60,000। এবং এই দেখুন, এই আমার পিসি, তখন পিসি ছিল, তো পিসিতে এত সফটওয়্যারটা, এত স্পেস, এত ওয়েটি সফটওয়্যার যে পিসিতে ইনস্টল হলো না। যে কারণে ওনারাই কোম্পানি আমাকে সাজেস্ট করলেন যে স্যার আপনাকে এর জন্য আলাদা একটা ল্যাপটপ কিনতে হবে, এবং ওনারাই বলে দিলেন যে কি ল্যাপটপ লাগবে, কম্প্যাটেবিলিটি দরকার ওই সফটওয়্যারের জন্য। ওনারাই সব বলে দিলেন যে এই লাগবে, এই রিকোয়ারমেন্ট, এই ল্যাপটপ আপনাকে নিতে হবে। ল্যাপটপও নিলাম 60,000। তাহলে কত পড়লো? 60,000 সফটওয়্যার, 60,000 ল্যাপটপ, 1,20,000 টাকা। ফ্রিতে কিছু হয় না বাবু, ফ্রিতে হয় না কিছু। ওই ফ্রিতে দিয়ে দিলাম আর বেরিয়ে এলো, আমি সব পেয়ে গেলাম, হয় না। 1,20,000 টাকা ইনভেস্ট করে তবে কিন্তু আমি একটা প্রপার সফটওয়্যার বেসড হরোস্কোপ নিতে পেরেছি, যেটা আমার কিন্তু দারুণ কাজ করছে, নিখুঁত নির্ভুল কাজ করছে, ইন ডিটেলড কাজ পাচ্ছি আমি। তাহলে গেল দুটো পয়েন্ট, যে কেন আমরা ম্যানুয়াল হরোস্কোপে না গিয়ে আমরা সফটওয়্যারে যাব। ম্যানুয়ালে তো আমিও শিখেছিলাম, তাতে কি হলো? এখন আমি কি করতে পারবো? আমারও কিন্তু ওই জ্যোতিষীদের মতোই ভুল হবে, স্বাভাবিক ব্যাপার। এবার আসছি তৃতীয় এবং সর্ব ভয়ঙ্কর যে পয়েন্টটা, সেই ভয়ঙ্কর পয়েন্টে আসছে, সব থেকে ভয়ঙ্কর পয়েন্ট সেটা হলো 3 নম্বর পয়েন্ট। আমার এক দিদি আমাকে হঠাৎ একদিন ফোন করে বললেন, সদ্য পুত্রহারা দিদি, বলে দিচ্ছি, সদ্য পুত্রহারা দিদি, তার ছেলে একজন অ্যাসপায়ারিং ডক্টর ছিলেন, ছেলে চলে গেছে আমাদের ছেড়ে। দিদি ফোন করেছেন, অত্যন্ত ব্যথাতুর হৃদয়ে দিদি ফোন করেছেন। ফোন করে আমাকে বললেন যে ভাই, আমি 2 ধামের, দেওঘর বৈদ্যনাথ ধাম এবং নবদ্বীপ ধাম, 2 বিখ্যাত ধামের 2 প্রথিত যশা জ্যোতিষীকে দিয়ে আমি আমার পুত্রের হরোস্কোপ বানিয়েছিলাম যখন সে ছোট ছিল। বাট ভেরি আনফর্চুনেটলি তাদের সব কথা তো মিলে গেছিল, তারা দুজনে কেউ কারোকে চিনতেন না, স্বাভাবিক ব্যাপার। একদম দেওঘর বৈদ্যনাথ ধামে আর একজন নবদ্বীপ ধামে, কেউ কারোকে চেনেন না। তারা নিজেদের মতো ক্যালকুলেশন করেছেন, কিন্তু তাদের প্রেডিকশনস কিন্তু, ফলাদেশ কিন্তু হুবহু মিলে গেছিল, যে ছেলে ডাক্তার হবে, ছেলের এই ভালো হবে, ওই ভালো হবে, সব মিলে গেছে। বাট ছেলের জীবনের সবচেয়ে যে ভয়ঙ্করতম ঘটনা, যে সে এত কম বয়সে সে আমাদের ছেড়ে চলে যাবে, তার প্রয়াণ ঘটবে, এই ইন্ডিকেশন কিন্তু তাদের একজনও তাদের হরোস্কোপে দেননি। তাহলে হয়তো কিছুটা মা বাবা সাবধান হতেন, বা সেই জাতকও হয়তো কিছুটা সাবধান হতো। এর কারণটা কি? দিদি জানতে চাইছেন আমার থেকে যে ভাই, আমি আমার পুত্রের সমস্ত বার্থ ডিটেলস তোমাকে দিচ্ছি। আমি বললাম হ্যাঁ দিদি দিন, আমারও রিসার্চ ওয়ার্কও আমার কাজে লাগবে, যে কোথায় কোন ফাঁকটা থেকে গেছিল যে কারণে এই ভুলটা ধরা পড়েনি। তো
আমি যথারীতি আমার মতো এই সফটওয়্যারে আমি সমস্ত বার্থ ডিটেলস দিলাম, সেই ভাগ্নের সমস্ত বার্থ ডিটেলস দিলাম, দিয়ে দেখি হ্যাঁ অ্যাজ ইট ইজ সব ভালো ভালো জিনিস বেরোচ্ছে। সে ডাক্তার হবে, প্রথিতযশা ডাক্তার হবে, স্বনামধন্য ডাক্তার হবে, এবং সে মানে দারুণ সব ভালো ভালো ব্যাপার এইসবই এলো। কিন্তু এই ভয়ঙ্করতম দুর্ঘটনার কথাটা কিন্তু এলো না। আমি সত্যি বিশ্বাস করুন নিজেও ঘাবড়ে গেলাম, ব্যাপারটা কি হলো। তাহলে এত দাম দিয়ে এত পয়সা খরচা করে সফটওয়্যার ল্যাপটপ কিনে লাভটা আমার কি হলো তাহলে, যদি একই রিপোর্ট আসে। তো কয়েকদিন ধরে আমি রিসার্চ ওয়ার্ক চালালাম, বিশ্বাস করুন সমানে ভগবানকে রেখে যাচ্ছি, গুরুদেবকে স্মরণ করছি, আর রিসার্চ ওয়ার্ক চালিয়ে যাচ্ছি যে কোথায় ফাঁকটা, কোথাও তো ফাঁক আছে। জ্যোতিষশাস্ত্র ভুল এটা তো হতে পারে না, কিন্তু কোথাও ফাঁক আছে, সে ফাঁকটা কোথায়। দেখা শুরু করলাম, দেখতে 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 দেখি হঠাৎ D30 চার্ট, D30 চার্টে দেখি তার লগ্নপতি মঙ্গল পাপ কর্তারি দোষে দুষ্ট অষ্টম ভাবে। জেনে রাখুন কারো লগ্নপতি, সে বার্থ চার্ট হোক বা D30 চার্ট হোক, কোনো জায়গায় যদি লগ্নপতি পাপ কর্তারি দোষ, এটা মারাত্মক ভয়ঙ্করতম একটা দোষ, পাপ কর্তারি দোষ, এই দোষে দুষ্ট হয় না, তবেই সেই জাতক বা জাতিকা ভয়ঙ্করতম বিপদ ঘটে যেতে পারে, প্রাণহানিও ঘটতে পারে, যেটা এক্ষেত্রে ঘটেছে। ব্যাপারটা কি, পাপ কর্তারি দোষ এই কাঁচিয়ে এবার প্রয়োগ করতে হচ্ছে। এই ধরুন লগ্নপতি, সে বার্থ চার্টেরও হতে পারে, D30 চার্টেরও হতে পারে। যখন তাকে দুটো পাপক গ্রহ দুদিক থেকে নিষ্পেষিত করে, তখন কর্তারি মানে হলো কাচি, পাপ কর্তারি, জাস্ট তার লগ্নটা এইভাবে প্রাণবায়ু বেরিয়ে গেল। বোঝা গেল? পাপ কর্তারি দোষ। ওই জাতকের পাপ কর্তারি দোষ কিন্তু বার্থ চার্টে নেই, কোথায় পাওয়া গেল? D30 চার্টে। আচ্ছা এবার আপনারা বলুন তো, আপনাদের তো অনেকের ম্যানুয়াল হরোস্কোপ বানানো আছে, একটু খুলুন আপনাদের ম্যানুয়াল হরোস্কোপটা, খুলে দেখতে পাবেন দুটো চার্ট আপনার জ্যোতিষী বানিয়ে দিয়েছেন। একটা হলো রাশি চক্র বা রাশি চার্ট, বার্থ চার্ট যেটাকে বলা হয় D1 চার্ট, আর একটা D9 চার্ট বা নবাংশ চার্ট। এই দুটো চার্ট বানিয়ে দিয়েছেন, দেখুন আপনারা নিজেদের হরোস্কোপ খুলে দেখুন। একজনও আমাকে ম্যানুয়ালি বলুন তো, ছবি তুলে পাঠাবেন আমাকে, যে ম্যানুয়ালি তার জ্যোতিষী তাকে ম্যানুয়ালি তাকে D30 চার্টে চার্ট বানিয়ে দিয়েছেন। বানান না, কারণ সময় নেই অত বানানোর। আরে বাবা, ডিভিশনাল চার্ট 16টা, টোটাল 16টা ডিভিশনাল চার্ট আছে, ষোড়শ বর্গ অধিপতি টোটাল 16টা, সেই জন্য তাকে বলা হয় ষোড়শ বর্গ অধিপতি। ম্যানুয়ালি যিনি বানাচ্ছেন তারও তো সময় কোথায় যে 16টা ডিভিশনাল চার্ট তিনি বানাবেন? ইজ ইট পসিবল? ইজ ইট জাস্টিফাইড? আপনি বলুন, আপনারাই বলুন। অন্যায় দাবি করলে তো হবে না, জায়গাটাকে বুঝতে হবে। মাঠের বাইরে দাঁড়িয়ে আমরা অনেকে জ্ঞান দিতে পারি, হে দেখো এই বলটা সচিন এইভাবে খেললো, এইটা যদি স্কোয়ার কাট করতো তাহলে তো 4, তা না করে এইভাবে ফার্স্ট স্লিপে ক্যাচটা তুলে দিলে বেরিয়ে গেল। ছি 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 ছি। আরে বাবা, আপনি মাঠে গেলে বুঝতে পারতেন যে সচিন কেন এই ভুলটা করে ফেললো। মাঠের বাইরে দাঁড়িয়ে দয়া করে জ্ঞান দেবেন না, মাঠে আসুন, খেলুন, তবে বুঝতে পারবেন প্রবলেমটা কোথায়। ওই দুজন জ্যোতিষীর, ওই দুই ধামের বিখ্যাত দুই ধামের জ্যোতিষীর কোনো ভুল নেই, কারণ তারা তো ম্যানুয়ালি বানিয়েছেন, তারা D30 বানাননি। D30 বানালে তো তারা বুঝতে পারতেন যে ভুল, মারাত্মক দোষটা এখানে রয়ে যাচ্ছে। তারা বানাননি D30 চার্ট, তারা বানিয়েছেন জন্মছক এবং নবাংশ চার্ট, D1 চার্ট, D9 চার্ট, যেটা ম্যানুয়ালি যে দুটো চার্ট বানানো হয়। তাহলে বোঝা গেল কেন সফটওয়্যার বেসড হরোস্কোপ, এবং সেটাও কিন্তু প্রপার সফটওয়্যার বেসড হরোস্কোপ, পেড সফটওয়্যার বেসড হরোস্কোপ হতে হবে, এবং সেটাও কোনো এক্সপেরিয়েন্স জ্যোতিষী দ্বারা অ্যাপ্রুভড হতে হবে সেই সফটওয়্যার, তবে। তো এই D30 চার্টটা যদি তার ম্যানুয়ালি না বানিয়ে যদি সফটওয়্যার বেসড সফটওয়্যারে বানানো হতো, D30 চার্ট বানানো হতো, জ্যোতিষীর চোখে পড়তো যে ওরে সর্বনাশ, কি ভয়ঙ্কর কাণ্ড। হয়তো তিনি প্রোটেকশনের কথা বলতে পারতেন, হয়তো তিনি তাকে বাঁচানোর কোনো বিধান দিতে পারতেন,
কিন্তু যেহেতু তিনি বানানইনি, D30 দিকে যানইনি, তাই এই ভয়ঙ্করতম গন্ডগোলটা তার চোখে পড়েনি। আচ্ছা, গন্ডগোল চোখে না পড়ার আরেকটাও বড় কারণ আছে, যেটা আমাকেও রীতিমতো নাস্তানাবুদ করে দিয়েছে এই ছকটা, মানে এই জন্মকুণ্ডলীটা বিচার করতে গিয়ে। সেটা হলো তার জন্ম, জাতকের জন্ম আদ্রা নক্ষত্রে, মানে যার অধিপতি রাহু। আপনারা যারা নবতারা চক্র বানাতে পারেন, যারা এখানে জ্যোতিষী শুনছেন দেখছেন, তারা একটু নবতারা চক্রটা বানান। কি অদ্ভুত ব্যাপার জানেন, নবতারা চক্রে যেহেতু আদ্রা নক্ষত্রে জন্ম, তাই জন্ম নক্ষত্রের অধিপতি রাহু, অটোমেটিক তার অতিমিত্র নক্ষত্র মঙ্গল। তো সেই অতিমিত্র নক্ষত্র মঙ্গলের প্রত্যন্ত দশায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। আনবিলিভেবল, বিশ্বাস করুন, আনবিলিভেবল যে কারোর অতিমিত্র নক্ষত্রের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় তার জীবনবায়ু নির্বাপিত হতে পারে। অসম্ভব। অতিমিত্র নক্ষত্র মানে তার জন্য অত্যন্ত শুভ নক্ষত্র। এবং নবতারা চক্র তো দুজন জ্যোতিষী বানিয়েছেন, সেখানে মঙ্গল অতিমিত্র নক্ষত্র। কিন্তু সেই অতিমিত্র নক্ষত্র মঙ্গল কিছু করতে পারলো না, যেহেতু এই হলো মঙ্গল, তার D30 চার্টের তার অধিপতি মঙ্গল, পাপকার্তারি যোগ, অষ্টম স্থানে পাপকার্তারি যোগ, রাহু কেতু তাকে দুদিক থেকে এইভাবে কেটে ফেলে দিল। তাই অতিমিত্র নক্ষত্র হওয়া সত্ত্বেও মঙ্গল কিন্তু তাকে বাঁচাতে পারলো না। দিস ইজ দ্য রিয়েলিটি, দিস ইজ দ্য গ্রাউন্ড রিয়েলিটি। আশা করি 3টে পয়েন্ট শুনে আপনারা বুঝতে পারলেন যে কেন ম্যানুয়ালি হরোস্কোপ বানানোর থেকে সফটওয়্যার বেসড হরোস্কোপ বেটার। আশা করি আমি বোঝাতে পারলাম। দেখুন, একটা সোজা কথা, আপনি যখন ডেলিকেটলি বিচার করতে যাবেন না, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার করবেন, তখন আপনাকে ডিভিশনাল চার্ট গুলো স্টাডি করতে হবে। যেমন ধরুন, আপনি চাকরির ব্যাপারে জানতে চাইছেন, আমি কি শুধু ওই D1 চার্টের আমার D1 চার্টের দশম ভাব বিচার করলেই হবে? না, আমাকে ডিভিশনাল চার্টের D10 চার্ট, দশমাংশ চার্ট বিচার করতে হবে পুঙ্খানুপুঙ্খ ভাবে, অ্যালং উইথ D1 চার্টের দশম ভাব। মানে একদিকে থাকবে আমার D1 চার্টের দশম ভাব, ওদিকে D10 দশমাংশ চার্টের দশম ভাব এবং তার লগ্ন ভাব। সেম এজ তার বিদ্যাভাব সম্পর্কে আমি যদি জানতে চাই, মানে তার বাবা মা জানতে চান সেই জাতক বা জাতিকার, তবে শুধু চতুর্থ ভাব বা পঞ্চম ভাব জন্মছকের বিচার করলে হবে না। একদিকে রাখতে হবে জন্মছকের চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, তার সাথে D24 চার্ট, ডিভিশনাল চার্টের D24 চার্টের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার প্রয়োজন। বিবাহের ব্যাপারে তো ঠিক আছে, সেটা নয় নবাংশ চার্টে গেল, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম এই যে বিচারগুলো, কর্মভাব, বিদ্যাভাব, সন্তান ভাব, অনেকে এসে জানতে চান, দেখুন আমার ছেলের তো বিয়ে দেবো, ঠিক আছে, তার সন্তান ভাব কেমন হবে সেটা যদি একটু দেখেন। কি দেখে হবে? মানে রাশিচক্রের 5th হাউস দেখলেই আমার হয়ে যাবে? পঞ্চম ভাব দেখলেই আমার হয়ে যাবে? না, কখনোই নয়। আমাকে কি দেখতে হবে? ডিভিশনাল চার্টে যেতে হবে। একদিকে রাখতে হবে আমার D1 চার্টের 5th ভাব দেখতে হবে, এট দ্য সেম টাইম আমাকে দেখতে হবে D7 চার্ট, ডিভিশনাল চার্টের D7 চার্ট। দুটোকে পাশাপাশি নিয়ে আমাকে অ্যানালাইজ করতে হবে, তবে গিয়ে আমি সূক্ষ্মাতি সূক্ষ্ম ফলাদেশ দিতে পারবো। এই এতগুলো ডিভিশনাল চার্ট বানানো ম্যানুয়ালি সম্ভব নয়। বিশ্বাস করুন, আপনি 1,00,000 টাকা যদি আমাকে দেন, যে আপনাকে 1,00,000 টাকা দিচ্ছি, আপনি ম্যানুয়াল বানিয়ে দেন, আমি পারবো না। হাত জোর করে বলছি, আমি পারবো না। এরপরে কারা ম্যানুয়ালি বানাবেন, কারা সফটওয়্যার বেসড হরোস্কোপ বানাবেন, আপনারাই ঠিক করে নিন। তবে যিনি বানান তাকে কিন্তু বলে দেবেন দয়া করে, যদি কারোকে দিয়ে ম্যানুয়াল বানান না, তবে বলে দেবেন দয়া করে মানে ডিভিশনাল চার্ট যে 16টা আছে সেটা দয়া করে বানিয়ে দিন, দয়া করে সুদর্শন চক্রটা বানিয়ে দিন, দয়া করে দশা, মহাদশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, তিনটেই দয়া করে বানিয়ে দিন আগামী অন্তত 60 বছরের জন্য। তিনটেই। কিন্তু অনেকে কি করেন, ম্যানুয়ালি বানালে সময় নেই, শুধু দশা মানে মহাদশার অন্তর্দশা বানিয়ে দেন। হোয়ার ইজ প্রত্যন্ত দশা?
প্রত্যন্ত দশাটাকে ইগনোর করলে তো হবে না, প্রত্যন্ত দশাটাও আমার চাই। যেমন এই জাতকের শনির মহাদশা, রবির অন্তর্দশা আর মঙ্গলের প্রত্যন্ত দশায় মৃত্যু ঘটলো। ফলে আমাকে প্রত্যন্ত দশাটাও তো দেখতে হবে। ওই যে D30 চার্টে যে দেখলাম যে তার লগ্নপতি পাপ কার্তারির যোগে দুষ্ট হয়ে অষ্টম ভাবে তার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু টাইমটা কি? টাইমটা তো আমাকে দেখতে হবে। লগ্নপতি মঙ্গল, সে পাপ কার্তারির দোষে দুষ্ট হলো, তার মানে আমাকে মঙ্গলের প্রত্যন্ত দশা ওখানে দেখতে হবে। তাই দয়া করে ম্যানুয়ালি যারা বানাবেন এগুলো কিন্তু বলবেন অ্যাস্ট্রোলজারকে, দয়া করে এগুলো বানিয়ে দিন। আদারওয়াইজ ওই শুধুমাত্র রাশিচক্র আর নবাংশ চক্র দিয়ে কিন্তু হরোস্কোপ কমপ্লিট হয় না, বা দশা অন্তর্দশা দিয়ে হরোস্কোপ কমপ্লিট হয় না। এখানে সুদর্শন চক্রের একটা বিশাল বড় ভূমিকা আছে, যেটা পরের দিন বলবো। ম্যানুয়ালি হরোস্কোপে কিন্তু সুদর্শন চক্র বানানো হয় না। এবার আলোচনাকে দীর্ঘায়িত করব না, সুদর্শন চক্র আর একদিন হবে। আশা করি আজকে আমি আমার টপিকটা বোঝাতে পারলাম। সবাই খুব 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 ভালো থাকুন, সবাই বিপদমুক্ত থাকুন। বিশ্বপিতা রাতুল চরণে এটাই প্রার্থনা। গুরু কৃপাহি কেবলম